বাংলাদেশ ও ভারত ভিন্ন দুটি দেশ হলেও দুই দেশের অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা সহ নানা ক্ষেত্রে পরস্পরের ওপর নির্ভরশীল। এই দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এবং শিল্পকলা সংক্রান্ত বিষয়গুলোতে ভারত বাংলাদেশের মানুষের আবেগও প্রায় একই। এই দুই দেশের মতো নিবিড় ভ্রাতৃত্বমূলক সম্পর্ক পৃথিবীতে বিরল। এমনই প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতের নতুন সরকার সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের নতুন সূচনা শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে দৈনিক ভোরের কাগজ। 14 জুন সকালে ভোরের কাগজের কনফারেন্স রুমে আয়োজিত গোল টেবিল বৈঠকটি সঞ্চালনা করেন ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। তিনি বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় চলছে। বাংলাদেশের কাঙ্ক্ষিত অগ্রগতিতে ভারতকে লাগবে, আবার ভারতের কাঙ্ক্ষিত অগ্রগতিতে বাংলাদেশকেও প্রয়োজন। সামরিক সহযোগিতা, দ্বিপাক্ষিক নিরাপত্তা ইস্যু, এগুলোকে আপনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রেফারেন্স হিসেবে নদীর যে কথা বলেছেন যে সিন্ধু নদীর ব্যাপারে যদি ভারত পাকিস্তান সমাধানে পৌঁছতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না, যেটা বিশ্বব্যাংক মনিটর করে। গোলটেবিল বৈঠকে বক্তারা দুদেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ সময় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্বে দৃষ্টান্ত। এই সম্পর্ক উন্নয়নে ছিল নানা চ্যালেঞ্জ, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে কোনো চ্যালেঞ্জই বাধা হয়ে দাঁড়ায়নি। পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র একটি, আরেকটি হলো পৃথিবীর সবচেয়ে জনবহুল রাষ্ট্র পাশাপাশি। এটার সাথে যে ন্যাচারাল মানে ক্লাইমেট রিলেটেড অ্যান্ড ইকোনমিক অ্যান্ড সোশ্যাল যে চ্যালেঞ্জগুলি থাকার কথা সবই আছে এখানে। সেই অবস্থায় এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জিং একটি কাজ, কিন্তু সেই চ্যালেঞ্জকে সবাই পারেনি ম্যানেজ করতে, অন্তত বাংলাদেশের সকল রাজনৈতিক দল পারেনি। এবং আমাকে বলতেই হবে, বঙ্গবন্ধু যেটা সূচনা করেছিলেন শুধুমাত্র তার কন্যার দ্বারাই সেটা সম্ভব হচ্ছে। সম্পর্কের এই 2024-এ দাঁড়িয়ে দুই দেশেই একেবারেই নতুন না হলেও ইটস রিনিউড, মানে নিউ ম্যান্ডেট নিয়ে দুটো সরকার এসছে এবং আমার মনে হয় 140 কোটি এবং 17 কোটি মানুষের জন্য একটা ভালো সংবাদ, যেটা কন্টিনিউটি থাকছে। আগামী 5 বছর আমরা আরও নতুন উচ্চতায় বাংলাদেশ ভারত সম্পর্ককে নিয়ে যাব। গোলটেবিল বৈঠকে সাবেক পররাষ্ট্র সচিব শমশের মুবিন চৌধুরী বলেন, দুদেশের সরকারের মধ্যে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। উভয় দেশের মধ্যে ঝুলে থাকা তিস্তা চুক্তি হবে বলে তিনি আশা করেন। নরেন্দ্র মোদীর অধীনে একটি জোট সরকার ওখানে গঠিত হচ্ছে। তো এই আগামী যে 5 বছরের সরকারের মেয়াদ এবং ভারত সরকারের মেয়াদ প্রায় কোটারমিনাস, সেখানে দুইটা বিষয় ইস্যু যেটা সামনে আসে বাংলাদেশের জনগণের মনে, সেটা হচ্ছে অভিন্ন নদী পানির বন্টন নিয়ে। একটা হচ্ছে আমরা দেখছি 2011 সাল থেকে তিস্তা চুক্তির একটা ঝুলে আছে, এটা তিস্তা প্রকল্প ভারত একটা বলছে, এটার প্রকল্প পুরোপুরি জানি না, সেটা আশা করি কিছু আমরা অগ্রগতি দেখতে পারবো এই 2 সরকারের মেয়াদে। আরেকটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ বলবো আমি, যে গঙ্গা চুক্তির নবায়ন 2026 সালে। তো এই নবায়নের কোনো পরিবর্তন, নবায়নের প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসবে কিনা, বাংলাদেশের স্বার্থ কতটুকু এখানে রক্ষা করা যাবে। কারণ একটা বিষয় তো সত্যি যে পানি কিন্তু কোন সবখানে, তবে আমাদের যে ন্যায্য ভাষা সেটা আমরা পাবো, আমরা আশা করি। ভারত ও বাংলাদেশের নতুন সরকারের সম্পর্কে আরও নতুনত্ব আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। বলেন, চীন তিস্তায় কাজ করতে চায়। বিষয়টি ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কোনো প্রভাব ফেলবে কিনা তা ভাবার বিষয় বলেও উল্লেখ করেন তিনি। তিস্তার যে প্রজেক্টের একটা অংশ সে করবে, অন্য অংশ চীন করুক বা অন্য করুক, সেরকম এই নেগোসিয়েশনটা হয়তো এবার হবে এবং আমরা হয়তো আরো একটু বুঝতে পারবো যে আসলে কিভাবে সে অংশগ্রহণ করতে চাচ্ছে। কেন তার দিক থেকে হয়তো একটা সিকিউরিটির বিষয় আছে, যে চীন যদি এখানে আসে এবং পানির মধ্যে যদি চীন ঢুকে পড়ে, তাহলে তার যে কথাবার্তা এতদিন ছিল, যেহেতু আপস্ট্রিম কান্ট্রি একটা কূটনীতি করেই থাকেন পানি নিয়ে, এটা খুব একটা আনন্যাচারাল না। কেন একই জিনিস চীন করছে ভারতের সাথে, আমরা যদি কি বলা হয়
ব্রহ্মপুত্রের কথা বলি বা ইয়ালুং সাম্পোর কথা বলি, ওই একই জিনিস হচ্ছে। এখন সেখানে নতুনত্ব আসবে কিনা সেটা দেখা দরকার। আমি মনে করি এই জিওপলিটিক্স অফ কনফ্লিক্ট, জিওপলিটিক্স অফ কোঅপারেশনে ট্রান্সফার করা সম্ভব, কারণ ভারতের সাথে চীনের একাধিক ভালো ভালো সম্পর্ক আছে। অনুষ্ঠানে কলকাতা থেকে অনলাইনে যুক্ত হন ভারতের টেলিগ্রাফের হেড অব পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেবদীপ পুরোহিত এবং প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। বলেন, ভারতের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এদেশের সঙ্গে দেশটির সম্পর্ক এখন 360 ডিগ্রিতে রূপান্তরিত হয়েছে। এখন যে বৈশ্বিক পরিস্থিতির মধ্যে রাশিয়া ইউক্রেন সংকট, পশ্চিম এশিয়া, এগুলোর কোনোটার জন্যই ভারত বা প্যালেস্তাইন কোনোটার জন্যই ভারত বা বাংলাদেশ দায়ী না, অথচ দুজনকে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই সময়টা অত্যন্ত অভিনব পন্থা বের করে দুটি দেশের মধ্যে একটা আর্থিক সমন্বয় হওয়া দরকার যৌথভাবে, যাতে দুটি দেশের মানুষকেই এই আর্থিক বোঝা থেকে মুক্তি দেওয়া যেতে পারে। এটা পারস্পরিক সহযোগিতার সম্ভব। তিস্তাতে যেহেতু পর্যাপ্ত জল নেই, তাই তিস্তাকে দুটো দেশ কিভাবে ইউজ করবে সেটার জন্য কিন্তু ভাবনা চিন্তার লেভেলটা একটু চেঞ্জ করতে হবে। এবং সেক্ষেত্রে যেটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে সেটা হচ্ছে নদীটাকে আমাদের বাঁচাতে হবে। সো নাও এক্ষেত্রে অবভিয়াসলি তিস্তাকে বাঁচানো এবং তিস্তার মানে লার্জ পার্টস অফ আপনাদের নর্থ বেঙ্গলে যে ওয়াটারের স্কেয়ারসিটি আছে এবং সেটা একটা ইজ এ জেনুইন প্রবলেম। আমি বুঝতে পারি যে গভর্নমেন্ট ইন বাংলাদেশের কাছে একটা বড় প্রবলেম, এবং সেক্ষেত্রে আপনাদের কাছে বিভিন্ন রকমের প্রপোজালও আছে। দ্য চাইনিজ প্রপোজাল ইজ অলরেডি দেয়ার উইথ ইউ, যে কিভাবে একটা কম্প্রিহেন্সিভ একটা ম্যানেজমেন্ট একটা প্ল্যান করে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তিস্তা প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক মুন্সি ফয়েজ আহমেদ বলেন, তিস্তায় চীন নতুন ধারণা দিয়েছে, এটা সঠিক নয়। আমাদের অনুরোধে তারা এগিয়ে এসেছে। দেশটি এগিয়ে আসায় ভারত আগ্রহ দেখাচ্ছে। বন্ধু দেশ হিসেবে তারা সহায়তা করতে চাইলে তা জরুরি বাস্তবায়ন করে প্রমাণ দিতে পারে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে তার একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্বের একটা দাবি তার আছে, আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষা, সেই দাবিটাকে সফল করতে হলে ভারতকে প্রমাণ করতে হবে যে তারা নেতৃত্ব দিতে পারে। যেখানে তারা সেই আগের থেকে গুজরাল ডক্ট্রিন এই সময় থেকে তারা বলে আসছে নন রেসিপ্রোসিটি, সেই কথাগুলো খেয়াল রেখে যে তারা কি করতে চেয়েছিল সেইটার দিকে যদি এগোয়, যে না প্রতিবেশীদের কাছ থেকে আমরা যা পাবো সেটার নিরীক্ষা আমরা তাদেরকে দিব না, আমরা তাদেরকে বেশি দিব, তাদের কাছ থেকে আমরা যতটুকু পারি সেটা নেব। তো এই যদি চিন্তা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান করা সম্ভব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব আনাম খান বলেছেন, দেশের স্বাস্থ্য খাত বড় দুর্বলতার জায়গা। অনেক রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে যোগাযোগ বাড়ানো ও পরিবর্তন করা দরকার বলে মনে করেন তিনি। বাংলাদেশের একটা বড় দুর্বলতার জায়গা এখনো পর্যন্ত স্বাস্থ্য খাত, এবং যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশিদের ভারতে যেতে হচ্ছে এবং এটা কম্পালশন পর্যায়ে চলে গেছে। ফলে আমার মনে হয় যে এখানে পাবলিক কনফিডেন্সটাকে আরো বাড়ানোর জন্য ভারতীয় ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশি হেলথ সেক্টর, এটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। এতে দুটা কাজ হবে। একটা হলো যে স্বাভাবিকভাবে ভিসা সংক্রান্ত জটিলতা যদি থেকে থাকে সেই বিষয়টা কমে আসবে, এবং সেই সাথে ভারতীয় ডাক্তারদের প্রতি বাংলাদেশের অগাধ আস্থা। সুতরাং যারা যেতে পাচ্ছেন না, যারা মার্জিনাল সোসাইটিতে আছেন, তারাও কিন্তু একটা বড় রকমের হেলথ সুবিধা পাবেন। আমার মনে হয় সেই জায়গাতে শুধুমাত্র মানে বড় হাসপাতাল বা যেগুলি অ্যাপোলো বা প্রফিট ড্রিভেন, এই ধরনের হাসপাতাল থেকে একটু বেরিয়ে এসে আমার মনে হয় যে ডিসেন্ট্রালাইজ করা, চিটাগং, রাজশাহী, এইসব জায়গাতে একটা বড় রকমের হেলথ প্রেজেন্স আমাদের দরকার আছে। এ সময় উপস্থিত ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অব বাংলাদেশ ডিক্যাবের সভাপতি নুরুল ইসলাম হাসিফ সহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা। এইচ.এম. নাহিয়ান, ভোরের কাগজ। আছেন আলোচক হিসেবে আমি একটু